জাহানারা লেখিকা জান্নাত মুন পর্ব 11, 12, 13। 20 মিনিট ধরে মাথায় হাত দিয়ে বিছানায় বসে আছি। মাথার একটা কথাই ঘুরছে, লোকটা কি আমাকে স্টক করছে? আচ্ছা, কবে থেকে স্টক করছে? হায় খোদা, যদি লোকটা আমাকে আগে থেকে স্টক করে থাকে তাহলে তো আমার সব কিছুই জেনে গেছে। আমি বাইরে থেকে যতটা শান্ত তেজি, নিজের রুমে আর ওয়াশরুমে গেলে নাদান বাচ্চা হয়ে যায়। এই যেমন খালি রুম পেয়ে উড়াধুরা কুংফু করি, নায়িকাদের মতো কোমর দুলিয়ে দুলিয়ে সারা ঘরে ক্যাটওয়ার্ক করি, আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে চুল উঠিয়ে হট নায়িকাদের মতো পোজ নিই। মনে মনে এই কথাগুলো ভেবে শরীর জমে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। চোখ মুখ কুঁচকে দু হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরলাম। তারপর ঘন ঘন কয়েকবার শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলাম। কোনো ব্যাপার না, আমি তো জাস্ট একটু ভাবভঙ্গি ধরেছি, কোনো আকাম কুকাম তো আর করিনি। তখনই ওয়াশরুম থেকে শাওয়ারের রিমঝিম শব্দে ভাবনায় সেট ঘটে। ওয়াশরুমের দরজার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। একটু আগে শয়তানটা আমাকে আবোল তাবোল বলে শাওয়ার নিতে গেছে। যাওয়ার আগে কত আগডুম বাগডুম বকে গেছে, কিছুই মাথায় ঢুকলো না। ঢুকবেই বা কিভাবে? যে কথা প্রথমে বলল সেটা শুনেই তো আমি অর্ধেক ডিপ্রেশনে চলে গেছিলাম। তবে ওয়াশরুমে ঢুকে কি মনে করে যেন আবার বাইরে উকি দিয়েছিল। তখন আমার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে ঠোঁট গোল করে চুম্মা দিয়ে বলেছিল, লাইক নোরা। উফ, আজীব এক লোক এই ইরফান চৌধুরী। এখানে নোরা টোরা কোথা থেকে আসবে? আমি তাচ্ছিল্য করে চোখ উল্টালাম। তখনই কি মনে করে যেন উচ্চারণ করলাম, নোরা। এবার মৃদু শব্দ করে আবার উচ্চারণ করলাম, নোরা। সাথে সাথে আমার চোখ বড় বড় হয়ে গেছে, আতঙ্কে গলা শুকিয়ে কাঠ। খুব কসরত করে একটা শুকনো ঢোক গিললাম। অতঃপর মনে পড়ল আমার বিবাহিত জীবনের আগের কথা। এই যে খালি রুম পেয়ে যেমন ভুংভাং করতাম, তেমনি তো ওয়াশরুমে দ্বিগুণ করতাম। প্রথমে গলা ফাটিয়ে গান গাইতে গাইতে জামা কাপড় খুলতাম, তারপর মগ মাথায় নিয়ে বেলি ডান্স করতাম। মাঝে মাঝে অধিক কোমর দুলানোর ফলে পড়েও যেতাম। শুধু এখানে আমি ক্ষান্ত হতাম না, বরং চারিদিক ঘুরে ঘুরে নায়িকাদের মতো ফ্লাই কিসও দিতাম। আরও যা যা করতাম তা আমি নিজেই আর ভাবতে পারলাম না। হাত দিয়ে শক্ত করে কান চেপে ধরে চোখ মুখ কুঁচকে গলা সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেঁচিয়ে উঠলাম, না। ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন ঝাঁঝোয়ালি? পুরুষালি গলা কানে আসতেই আস্তে করে চোখ খুলে সামনে তাকালাম। কোমরে একটা টাওয়াল পেঁচিয়ে আমার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আরেকটা টাওয়াল দিয়ে ঘন কালো চুল মুছছে লোকটা। বলিষ্ঠ দেহ, চিকচিক করছে বিন্দু বিন্দু পানিকণা। ভ্রু একটা উঠিয়ে আমার দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তো তার জিম করা বডিটাই ভালো করে পর্যবেক্ষণ করতে ব্যস্ত, যে পেটে কতগুলো ভাঁজ আছে। আমার দৃষ্টি অনুযায়ী সেও তার শরীরে দৃষ্টিপাত করলো। তারপর ঠোঁটের কোণে সেই শয়তানি হাসিটা ধরে রেখেই জিহ্বার ডগা দিয়ে গাল ঠেলতে লাগলো। লোকটা ইচ্ছে করে একটা ঢোক গেলে, যার ফলে পুরুষালী কণ্ঠনালী অ্যাডামস অ্যাপল ভেসে উঠল, যা দেখে আমিও একটা ঢোক গেললাম। আমি সাথে সাথে চোখ সরিয়ে তার চোখে রাখতেই দেখতে পেলাম কি বাজে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হাসছে। ইস, আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। এতক্ষণ আমি যে নির্লজ্জের মতো তার দিকে তাকিয়েছিলাম, এটা ভাবতেই গা ঘিন ঘিন করছে। এখন চাইলেও টেস্ট করতে দিব না, আমি ধরতে গেলেই তো তেজ বেড়ে যায়। আর এখন তুমি লোভ দিলেও লাভ হবে না। শাওয়ারের আগের কাজ পরে করতে পারবো না। আই এম সো সরি। ইরফান চৌধুরীর নোংরা ইঙ্গিত করা হেয়ালি বাক্যটা কানে আসতেই পুরনো ঘা আবার তাজা হয়ে উঠল। রাগে মস্তিষ্ক টকবক করে ফুটছে। বিছানা থেকে একটা বালিশ তার উপর ছুঁড়ে মারলাম, তবে কাজ দিল না। তার আগে ক্যাচ ধরে ফেললো। আমি ধপ করে বিছানা থেকে নেমে তার কাছে গিয়ে দাঁড়ালাম। তারপর চিবিয়ে চিবিয়ে বললাম, চুদানি মার্কা আলাপ আমার সাথে করবি না। তোর সরকারি লড়বড় গাড়ি বস্তির রাস্তায় গিয়ে চালা, আমার প্রাইভেট এরিয়ায় আসার চেষ্টা করবি না। এত তেজ দিয়ে জীবনে কি করলে ঝাঁঝোয়ালি? সেই তো আমার সরকারি গাড়িটাই তোমার নতুন রাস্তায় লং ড্রাইভ করলো, তাও আবার ফুল নাইট। শেষ কথাটা আমার কানের কাছে ফিসফিস করে বলল। তার চোখে উল্লাস দেখে আমার শরীরটা কিলবিল করে উঠল। আমার ক্ষেপা দৃষ্টি আর তার পৈশাসিক দৃষ্টির বিনিময় ঘটল বেশ কিছুক্ষণ। তারপর আমি মৃদু হেসে ওর গলা জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বলি, খুব তাড়াতাড়ি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। অতঃপর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না, একটান মেরে শয়তানটার পরিধেয় টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। কিছু একটা মনে করে আবার দরজা একটু ফাঁক করে মাথাটা বের করলাম। আমার এহেন কাণ্ডে তবদা লেগে গেছে ইরফান চৌধুরীর। মুখ হাঁ করে আমার দিকেই তাকিয়ে এখনও। আমি তাকে আগাগোড়া পর্যবেক্ষণ করে দাঁত কেলিয়ে আঙুল গোল করে বুঝালাম, নাইস। তারপরই ঠাস করে দরজা লাগিয়ে দিলাম। দরজা লাগানোর শব্দে তার হুঁশ আসে। তারপর আস্তে আস্তে নিজের শরীরের দিকে তাকিয়ে দেখে স্পষ্ট দেখা যাচ্ছে সামনে সোনার বাংলা, পেছনে জয় বাংলা।
নিজের এমন অবস্থা দেখে বাকরুদ্ধ ইরফান চৌধুরী আবার ওয়াশরুমের দরজার দিকে একধানে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর একটা ঢোক গেলে অস্পষ্ট স্বরে আওড়ায়, পেট্রোল খরচ করে আমি ভুল রাস্তায় ড্রাইভিং করছি না তো? শাওয়ার নিয়ে ইরফানের একটা হাফ প্যান্ট আর কালো রঙের গেঞ্জি পরে চোরের মতো তাড়াতাড়ি বের হয়ে গেলাম, না হলে আজকে নিশ্চয়ই আমাকে খেয়ে দিত। ড্রয়িং রুমে বসে সিরিয়াল দেখছে পলি, ইতি, কাকি আর দাদি সিঁড়ি দিয়ে আমাকে নামতে দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। এভাবে তাকিয়ে থাকাটাই স্বাভাবিক। ইরফানের হাঁটু পর্যন্ত প্যান্টটা আমার পায়ের গোড়ালির 1 ইঞ্চি ওপর পর্যন্ত ঠেকেছে, আর গেঞ্জিটা পায়ের হাঁটু সমান হয়েছে। ওড়না না থাকায় আর পরলাম না। আরে জাহানারা, এগুলো কি পড়েছো? কাকের কথা শুনে অপ্রস্তুত হয়ে মৃদু হাসলাম। এদিকে ননদিনী ইতি দৌড়ে এসে আমাকে ঘুরে ঘুরে দেখা শুরু করেছে। ও বড় ভাবি, ভাবি গো, তোমাকে বড় ভাইয়ার কাপড় পরে যা লাগছে না। আমি মুচকি হেসে ভেজা চুলগুলো 2 ভাগ করে সামনে এনে ফেললাম। তারপর সকলের সাথে বসে হাসাহাসি করে আড্ডা দিতে লাগলাম। কিছু সময় পর মেইন ডোরে কলিং বেল বেজে ওঠে। কাকিয়া পলিকে বলল দরজা খুলে দিতে। এদিকে পলি আলসেমি করে ইতিকে বলল দরজা খুলে দিতে, আর ইতি সিরিয়াল শেষ না করে উঠবে না। তারা একে অপরকে ঠেলাঠেলি করতে দেখে আমি গেলাম দরজা খুলতে। দরজা খুলতেই দেখি আমার অতি প্রিয় শাশুমা মানে নাবিলা চৌধুরী আর তার কনিষ্ঠ পুত্র ইমরান চৌধুরী। শাশুড়ি নীল রঙের জামদানি শাড়ি পরে এমনভাবে ফিটফাট হয়ে অফিসে গিয়েছিল, আর আমার মনে হচ্ছে এই বয়সে কচি খুকি সেজে লাং খুঁজতে গিয়েছিল। আমাকে ইরফানের কাপড় পরে থাকতে দেখে ইমরান ঠোঁট চেপে হাসছে, আর শাশুমা ওপর নিচ দেখে চেঁচিয়ে ওঠে, এই ঢিঙি মেয়ে, আমার ছেলের কাপড় পরেছিস কেন? কি বলছেন শাশুমা? বালচুল তো সব পেকে গেল আপনার, আর এখনও জানেন না স্ত্রী কখন স্বামীর পোশাক পরে? বুঝলাম আব্বাজান বড্ড আনরোম্যান্টিক। আমি নেকামি করে কথাটা বলেই মুখ ঝামটি মেরে চলে গেলাম। ইমরান হাতের উল্টো তালু দিয়ে মুখ ঢেকে কোনো মতে হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সকলের সামনে এমন কথা শুনে এদিকে নাবিলা চৌধুরীর আগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে চলে গেছে। উনি চলে যেতেই উপস্থিত সকলে একসঙ্গে শব্দ করে হেসে দিল। আমি বুঝতে পারছি না, যে ছেলে তোর হাতে থাপ্পড় খেয়ে রাগে বশবর্তী হয়ে তোকে ধর্ষণ পর্যন্ত করলো, সেই ছেলে বিয়ের পর থেকে এত ভালো আচরণ কিভাবে করছে? ইরফান চৌধুরীর জায়গায় অন্য কেউ হলে ঘৃণার চোখে দেখতো তোকে, উঠতে বসতে কথা শোনাতো। বাট তোর কথা অনুযায়ী ওই বাড়ির সকলেই ভালো। যদিও নাবিলা চৌধুরীকে একটু বদমেজাজি মনে হচ্ছে, তাতে কি, বাকি সবার সাথে তোর ভালোই সম্পর্কই ছিল মনে হচ্ছে। নাদিয়ার কথায় আমি মৃদু হাসলাম। তারপর ধীরে ধীরে বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। টানা 2 দিন ভারী বর্ষণ হওয়ায় আজ আকাশটা পরিষ্কার দেখাচ্ছে। মনে হচ্ছে খুব আফসোস হচ্ছে, আমার জীবনটাও তো আকাশের মতোই পরিষ্কার হওয়ার কথা ছিল। কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করতে ভাবনা থেকে বেরিয়ে আসি, অতপর যতদূর চোখ যায় সেদিকেই এক ধ্যানে তাকিয়ে থাকি। নাদিয়া আমাকে আর কিছু জিজ্ঞেস করলো না, সেও সেই দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। চলে যায় বেশ কিছু সময়, আবারও আকাশটা কালো মেঘে ছেয়ে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ত্যাগ করে বললাম, অতপর আপন মানুষগুলো ভীষণ রকম অপরিচিত ছিল। গতকাল সারা রাত লোকটা বাসায় ছিল না, তবে গতকাল নয়, বেশিরভাগ সময়ই রাতে বাসায় থাকে না। আজ সকাল থেকে বাসাতেই ছিল। তাকে আর বলে ওঠা হয়নি আমার জন্য শপিং করে নিয়ে আসতে। এভাবে আর কদিন তার কাপড় পরে থাকা যাবে? তাই বাধ্য হয়ে আবার তার সামনে গিয়ে দাঁড়ালাম। কোথাও যাচ্ছেন? ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল সেট করছিল। আমার গলা শুনে দরজার পানে তাকালো। আমাকে এক পলক দেখে আবার নিজের কাজে মন দিল। কখনো তুই তুকানি করো, আবার কখনো আদর্শ বউদের মতো আচরণ করো। আসল মতলবটা কি ম্যাডাম? আপনি কি অন্ধ? আসার পর থেকে কেউ কোনো শপিং করে দিল না? আপনার কাপড় পরে আর কতদিন ঘুরবো? নিজেকে ফিটফাট করে আমার কাছে এসে দাঁড়ালো। এক ভ্রু উঁচু করে আমাকে ভালোভাবে দেখলো। আমি যথেষ্ট লম্বা, তারপরও তার সামনে দাঁড়ালে পিচ্ছি পিচ্ছি লাগে। আমাকে এভাবে দেখতে থাকায় খুব অস্বস্তি লাগছে। আমি কিছু বলছি। আমার বাক্যটা কানে যেতেই চোখে চোখ রাখলো। ঠোঁটের কোণে সেই চিরচেনা হাসিটা রেখেই বলল, আমার হাফ প্যান্ট আর গেঞ্জিটা ঠিকঠাকই লেগেছে। আর শপিং দিয়ে কি করবে? আমার এরকম অনেক ইউজ করা কাপড়ই আছে, দেখতে একদমই নতুন। তুমি এগুলো পরো, আর পরতে ইচ্ছা না করলে পরো না। ঘরে আমার সামনে কাপড় পরতে কে বলেছে? তোমাকে তো লেংটুস দেখতেই হেব্বি লাগে। তু বাক্য সম্পূর্ণ করার আগে আমার ঠোঁটে এক আঙুল দিয়ে চুপ করিয়ে দিল। তারপর কানের কাছে হাঙ্কি স্বরে বলল, এত লজ্জা লাগলে আমাকে বলো, আমিও না হয় তোমাকে কোম্পানি দিব। আর তুমিই তো বলেছো নেকেডই আমাকে বেশি সুন্দর লাগে। আমি চোখ গরম করে দাঁতে দাঁত চেপে তার দিকে তাকালাম। সে পৈশাসিক হেসে আমার ঠোঁটের কোণে আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলে, অনেক হট গার্লসই বলেছিল, বাট বিশ্বাস করিনি, তোমার কথাই বিশ্বাস হলো। নিজের বেলায় নেকেড আর আমার বেলায় ল্যাংটা। শালা খাইসটা, তুই ভালো ব্যবহারের যোগ্যই না। রাগে তাকে একটা ধাক্কা দিয়ে গদগদ করে ওয়াশরুমে ঢুকে গেলাম। সে আমার যাওয়ার পানে তাকিয়ে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল।
দেখলে তো সব কিছু কীভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে। আমি আগেই বলেছিলাম সময় থাকতে থাকতে আমার বেটার সাথে তোমার মেয়ের বিয়েটা দিয়ে দেওয়ার কথা। তখন সময় না নিলে এখন তোমার মেয়ে আমার পুত্রবধূ হতো। নাবিলা চৌধুরী ফোনে কারোর সাথে কথা বলছেন, ওনার ফোনের ওপাশের ব্যক্তি কিছু একটা বলল। তারপর তিনি আবার বলতে শুরু করলেন, একদম ঠিক বলেছো, হাতের বাইরে সব কিছু চলে যাওয়ার আগে আমাদেরকেই কিছু করতে হবে। তোমাদের অপেক্ষায় রইলাম। ফোনালাপ শেষ করে আরাম করে সিঙ্গেল সোফাটায় বসলেন। তার চোখ মুখ উজ্জ্বল দেখাচ্ছে, ঠোঁটে তৃপ্তির হাসি। সোফায় মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে থাকে কিছুক্ষণ, তারপর অস্পষ্টভাবে বলে, যত উড়ার উড়ে নাও জাহানারা শেখ, এখন থেকে তোমার করুণ গল্পটা আমি লিখব, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমার জন্য চিন্তা করো না আম্মু, আমি ঠিক আছি। তোমার মেয়ে এত দুর্বল নয়। আমি ওই ইরফান চৌধুরীকে ছাড়বো না কিছুতেই। আমার সুন্দর জীবনটা নষ্ট করে দিয়েছে ওই শয়তানটা, কোনোদিন ক্ষমা করব না। ফোনের অপর প্রান্তে আমার আম্মু। আজ সারাদিন বাড়ির কারোর সাথে কথা হয়নি, সবার আগে ডিনার সেরে রুমে চলে আসলাম। এই নিয়ে কত কাহিনী করলো নাবিলা চৌধুরী, এখানে কিছুতেই থাকতে ইচ্ছে করছে না। ভাগ্য আমাকে আজ এমন একটা বাড়িতে নিয়ে আসলো। মনটাকে একটু হালকা করতেই আম্মুকে কল দিলাম। আম্মু আমাকে বুঝিয়ে যাচ্ছে যা হয়েছে সব ভুলে সংসার করতে। কিন্তু আম্মুকে কিভাবে বুঝাবো, বনের পাখি কখনো খাঁচায় আটকে থাকে না। এই যে রাত 12টা বেজে গেল, তবুও বাড়িতে আসার নাম নেই ইরফান চৌধুরীর। বড় লোকের বকে যাওয়া ছেলে, পারিবারিক বিজনেস সামলানোর সাথে সাথে বাপের রাজনীতিও সামলায় আরও অনেক। কিরে জাহান মা, শুনতে পাচ্ছিস আমার কথা? হুম, পাচ্ছি। তুমি যা বলছো তা আদৌ সম্ভব হবে না মা। আমি আমার কাজ সেরেই তোমাদের কাছে চলে যাব। চলে আসবি এটা আবার কেমন কথা? এখন আর তুই আমাদের বাড়ির মেয়েই না, চৌধুরী বাড়ির বউও। ও তাই বুঝি আমাকে তোমাদের কাছে থাকতে দেবে না? এটা কোনো কথা জাহান? তুই বললে তোর বাপ চাচা ভাইরা এখনই তোকে নিয়ে আসবে। তাহলে এটাই দান, আমি আমার কে কে ওখানে? বাক্যটা আমি শেষ করতে পারলাম না, তার আগে আমার চোখ পড়ে আমার রুমের দরজার দিকে। এতক্ষণ আমি বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলাম, হঠাৎ পেছনে তাকাতেই পর্দার আড়াল থেকে কিছু সরে যেতে দেখলাম। তাই ফোনালাপ থামিয়ে দিলাম। দরজার কাছে গিয়ে দেখি কেউ নেই। তবুও নিশ্চিত হওয়ার জন্য এদিক সেদিক একটু দেখলাম, না কেউ নেই তো তাহলে আমারই মনের ভুল হবে। কি হয়েছে জাহান? ফোনের অপর প্রান্ত থেকে আম্মুর কণ্ঠ কানে আসতেই ফোনটা কানে ধরলাম। আম্মু, আমি পরে কথা বলবো, আর তোমরা আমাকে কখনো ফোন দিও না। আব্বুকে বলো চিন্তা না করতে। এখন রাখি। এ বাড়িতে আসার পর এক সপ্তাহ সব ঠিকঠাক চলছিল। আমার সাথে নাবিলা চৌধুরীর রোজকার কথা কাটাকাটি লেগেই থাকতো। কিন্তু এক সপ্তাহ পরই ইরফান চৌধুরী দেশের বাইরে চলে যায়। তারপর থেকে নাবিলা চৌধুরীর সাথে আর কোনো ঝামেলা হয়নি। আমি অনেক খুঁচিয়েছি, বাট উনি আমার কথা শুনেও না শোনার মতো থাকতেন। আজ প্রায় 21 দিন হয়ে গেল, ইরফান চৌধুরীর কোনো খোঁজ নেই। আমিও আর আগ বাড়িয়ে কাউকে কিছু জিজ্ঞেস করিনি। আমি তো নীরবে আমার কাজ করতেই ব্যস্ত। নিশিতি রাত, তাই ব্যস্ত শহরটাও ঘুমিয়ে পড়েছে। ঘন্টার কাঁটা 3-এ আসতেই চৌধুরী ম্যানশনের মেইন ডোর খুলে প্রবেশ করে দানবাকৃতির বিশাল এক ছায়া। পুরো ড্রয়িং রুম অন্ধকারাচ্ছন্ন হয়, আগন্তুককে অশরীরীর মতোই লাগছে। আগন্তুক পুনরায় ডোর ক্লোজ করে সিঁড়ি বেয়ে দোতলার কিনারে বড় ঘরটার দিকে অগ্রসর হয়। আগন্তুক এর পদচারণ বেশ তালমাতাল। শরীরের ব্লেজারটা খুলে কাঁধে নিয়ে দরজার সামনে দাঁড়ালো। তারপর পাসওয়ার্ড চেপে হালকা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। আমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বেশ কয়েকদিন ধরে রাতে আমার ঘুম আসে না, খালি মনে হয় আমার ঘরের সামনে দিয়ে কেউ আসা যাওয়া করে। একদিন রাতে উঠে বাইরে উঁকিও দিয়েছিলাম, তখন সব কিছুই অন্ধকারাচ্ছন্ন হয়। ফোনের ফ্ল্যাশ দিয়ে যতটুকু দেখা সম্ভব দেখেছি, কিন্তু কাউকে খুঁজে পাইনি। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ায় ঘুমের একটা বড় ঘাটতি তৈরি হয়। আর এদিকে দিনে ঘুমাবার অভ্যাসও নেই। ইরফান সেদিন আমার জন্য অনেক শাড়ি নিয়ে এসেছিল, যা অনেক এক্সপেন্সিভ। কিন্তু তেরা মানুষ তো আর জীবনেও শুধরায় না। সাথে নিয়ে এসেছিল অনেকগুলো নাইটি, তাও আবার বিদেশি মহিলারা পরে, ওই ফিতা দেওয়া জাঙ্গিয়া আর জালির ব্রা। কত বড় বজ্জাত হলে এমন কাজ করে। সেদিন রাতে আমাকে যা চেপে ধরেছিল কি বলবো। তার একটাই কথা ছিল, এত টাকা খরচ করলাম, এখন আমার হক চাই। অবশেষে দুই এক ঘা একে অপরকে মেরে আলাদা গিয়ে শুয়ে পড়লাম। শাড়ি পরেই কয়েকদিন ভার্সিটিতে গিয়েছি, তবে খালি মনে হয় কেউ আমাকে ফলো করছে। কার কি ঠেকা পড়বে আমাকে ফলো করার? আমি চোর না ডাকাত, আশ্চর্যের বিষয়। আমি চিত হয়ে শুয়ে আছি, বেলকনি দিয়ে ধেয়ে আসছে শীতল হাওয়া, যে আমার ঘুমকে আরো প্রখর করে তুলেছে। ঘুমের মধ্যে অনুভব করতে পারলাম আমার নাকে মুখে তপ্তশ্বাস আছড়ে পড়ছে, কেউ আমার উপর ঝুঁকে আছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে আগন্তুকের শরীরের ঘ্রাণটা আমার পরিচিত। ত্বরাগ গতিতে আমার মস্তিষ্ক সচল হয়ে যায়। তবে আমি অনেক ঠান্ডা মাথার খেলাড়ি, তাই আগন্তুককে বুঝতে দিলাম না আমি জেগে গেছি। নিঃশব্দে কেটে যায় কিছুক্ষণ। অনুভব করতে পারছি আমার দিকে পলকহীন কারো প্রখর চাহনি। ধীরে ধীরে তপ্তশ্বাস তীব্র হয়ে আছড়ে পড়ছে আমার মুখের ওপর। পরপরই আমার কানের লতিতে আগন্তুক তার খড়খড়ে ওষ্ঠধর ছোঁয়ালে। তারপর নেশালো হাঙ্কি পুরুষালী কণ্ঠস্বর কর্ণে বাজলো,
কতদিন ধরে তোমার মুখের ঝাড়ি খায় না বুলবুলি? ঠিকই ধরেছিলাম, এই বোকাচোদাটা আপনি ছাড়া আর কেউই হতে পারে না। খ্যাটখ্যাট বাক্য ছুঁড়ে তড়াক গতিতে চোখ খুললাম। পূর্ণিমা রাত হয়, বেলকনি দিয়ে এক চিলতে চাঁদের আবছায়া আলোয় তার মুখাবয়বে তাকালাম। নেশাই বোধ হয়, অথচ তার ঠোঁটের কোণে সেই অশুভ ব্যঙ্গাত্মক হাসির রেখা। উফ, কলিজা ঠান্ডা করার মতো কথা বললে ঝাঁঝওয়ালি। ইরফান কথা বলার সময় মুখ থেকে বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে, তাতে করে আমার বমি চলে আসছে। আমি নাক মুখ কুঁচকে তাকে আমার উপর থেকে সরাতে ধাক্কা দিলাম, তাতে করে তার শরীরের সব ভর আমার উপর দিয়ে গলার ভাঁজে মুখ গুজে দিল। আর তার পিঠে থাপ্পড় দিয়ে বললাম, ইয়াক, কি গন্ধ আপনার মুখে, সরুন বলছি। আপনার সাহস কিভাবে হলো গু গোবর খেয়ে আমার সাথে ডলাডলি করার? যেভাবে তোমাকে খেয়েছিলাম সেভাবে। মাতাল অবস্থায় প্রত্যুত্তর করলো, নেশায় বুঁদ হয়ে আছে, কি জানি আমার কথা কানে ঢুকছে কিনা বুঝতে পারছি না। আমি কখন থেকে আমার উপর থেকে সরানোর চেষ্টা করছি, ষাঁড়ের মতো শরীরের সব ভর আমার উপর ছেড়ে দিয়েছে। এদিকে ব্যথায় শরীরটা টনটন করছে। অনেক কিলঘুষি দিলাম, লাভ হলো না। আমার অস্থিরতায় এবার সে মুখ খুলল, ফিসফিস করে হাঙ্কি স্বরে বলল, এত নড়াচড়া করো না বুলবুলি, এতে আরও বেশি করে ইয়ে পাচ্ছে। আমি তেতে উঠলাম তার কথায়, রাগে চেঁচিয়ে বললাম, এত যখন ইয়ে পাচ্ছে তাহলে ল্যাট্রিনে গিয়ে হাগা কর, আমার সাথে হোগামারা দিতে আসছিস কেন? কে শুনলো কার কথা? এরই মধ্যে আমার বুক থেকে আঁচলটা হঠাৎ ছড়িয়ে দিল, গলা থেকে মুখ সরিয়ে বুকের ভাঁজে মুখ ডুবালো। রাগে দুঃখে ঘৃণায় কাঁদতে মন চাচ্ছে। অনুভব করতে পারছি তার বন্য স্পর্শগুলো, ভীষণ করে মনে পড়ে যাচ্ছে সেই কাল রাত্রির কথা। সেদিন তাকে মানুষ মনে হয়নি, ছিল এক নরখাদক হায়না যে আমাকে স্বীকার করেছিল তার চাহিদা পূরণ করতে। আস্তে আস্তে তার বন্য ঠোঁট আর হাতের স্পর্শের প্রখরতা বৃদ্ধি পাচ্ছে। আমার ব্লাউজের বোতাম খোলার জন্য হাত দিতেই তার মাথার চুলগুলো টেনে ধরলাম। কুত্তার বাচ্চা, ছাড় বলছি, না হলে চিৎকার করে বাড়ি মাথায় করব। ইউ ক্যান ডু ইট। বাই দ্য ওয়ে, আমার রুমটা কিন্তু সাউন্ড প্রুফ। রাগে আরো জোরে চুল ধরে টান দিলাম, তাতে হয়তো তার ভালোই ব্যথা লেগেছে, ফলে চোখ মুখ কুঁচকে ফেলেছে। যা অন্ধকারে বোঝা গেল না, সে আমাকে ছেড়ে উঠে বসলো আমার উপর। তারপর আমার চোয়াল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত কটমট করে শব্দ করে বলল, দেখ, এমনিতেই তোকে না পেরে বিয়ে করেছি, আর এদিকে 1 মাস হতে চললো, আর এখনো তোর সাথে ইন্টিমেট হতে পারলাম না। তোর কি আমাকে কাপুরুষ মনে হয়? তুই ছুতে না দিলে আমি তোকে ছেড়ে দিব? শালি, তুই জীবনে আসার আগে একটা রাতও একা কাটাইনি, আর তোর কারণে কোনো নারীর প্রতি মন বসছে না। তুই জানিস এতদিন ধরে ডুবাই ছিলাম, অথচ একটা সুন্দরীর কাছে যেতে পারলাম না। কাছে যাওয়ার চেষ্টা করলেই তোর তেজস্বী মুখটা চোখের সামনে ভেসে ওঠে। সব ধরনের ড্রাগ নিয়ে মাতাল হয়েও অনেকবার ডুবাই সুন্দরীদের সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করেছি, তবুও পারিনি। আর তুই জীবনে আসার আগে আমার দুপাশে 2 সুন্দরীকে নিয়ে ঘুমাতাম। সত্যি করে বল, তুই কি আমাকে কোনো হিপনোটিজম করেছিস? ইরফান চৌধুরীর শক্ত থাবায় আমার দাঁত খুলে পড়ে যাবে এমন অবস্থা। কিছুক্ষণ আগেও ব্যথায় মুখে রক্ত সরে গিয়েছিল, কিন্তু ইরফানের কথা শুনে ঘৃণায় বমি চলে আসতে চাইছে। এত এত নোংরা লোক আমার স্বামী। ঘৃণায় চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, শরীরটা কেমন ঘিন ঘিন করছে ঘৃণায়। এই লোকটা একদিন আমার সতীত্ব কেড়ে নিয়েছিল, তার ছোঁয়া এখন আমার দেহের প্রতিটি ভাঁজে মিশে আছে। আমি চোখ বন্ধ করে তার দিক থেকে মুখ সরিয়ে নিলাম। সে তার ধারলো না, এক এক করে শার্টের প্রত্যেকটি বোতাম খুলে শার্টটি ছুঁড়ে ফেলে দিল। তারপর আবার তার শরীরের সব ভার আমার উপর ছেড়ে দিয়ে আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই মুখে নোনতা স্বাদ অনুভব করতে পারলাম। ঠোঁট শরীরে ব্যথার চিরচির করছে, কিছুতেই তাকে সরাতে পারছি না। এক পর্যায়ে সে আমার পা স্পর্শ করেই শাড়ি উপরে উঠাতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না, পা দিয়ে লাথি মেরেছি। আচমকা আক্রমণে সেও প্রস্তুত ছিল না। তৎক্ষণাৎ আমার ঠোঁট ছেড়ে আমার উপর থেকে সরে দাঁড়ায় আর মৃদুস্বরে উচ্চারণ করে, আ। এই সুযোগে আমি উঠে চলে যেতে নিলেই হ্যাঁচকা টান মেরে বেড়ে ফেলে দিল। আমি তাকে হুমকি ধামকি দিতেই লাগলাম, তাতে কাজ হলো না, বরং তার প্যান্টের বেল্ট খুলে আমার দুহাত বেঁধে দিল। হলদে মৃদু আলোয় দেখতে পেলাম তার ঠোঁটের কোণে সেই পৈশাসিক হাসি। তুমি কি ভেবেছিলে আমার সাথে খেলবে? সিল্লিগাল, খেলবো তো আমি, তবে মাঠে নয়, বেডে। তারপর আবারও শিকার হলাম তার পুরুষত্বের কাছে, তবে হারামভাবে নয়, হালালভাবে।